বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটিকে অনেকেই গ্রহণ করতেই অনেকে ভাবছিলেন যে একটা দ্বিধা থাকবে, সেখানে বুক খুলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। হুমায়ুন আহমেদ তিনি প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ব্যক্তি যিনি ঘুম থেকে উঠে যদি মনে করেন যে তিনি আমেরিকার স্টেট সেক্রেটারিকে একটা টেলিফোন করবেন, আমেরিকার প্রেসিডেন্টকে একটা টেলিফোন করবেন, তার পক্ষে সেটি সম্ভব এবং বাংলাদেশের উচিত তার মতো ব্যক্তিকে কাজে লাগান। আপনি জানেন যে প্রফেসর ইউনূস এমন একজন বিশ্ব নাগরিক, উনি যে কোনো এয়ারপোর্টে যদি উনি কারোর সাথে দেখা করতে চান, ওয়ান কল হি ক্যান গেট অ্যান অডিয়েন্স। বিশ্বব্যাংক 3.5 বিলিয়ন, যেটি এর আগে বাংলাদেশে যখন বিশ্বব্যাংকের টিম গিয়েছিল তারা 2 বিলিয়নের প্রতিশ্রুতি দিয়েছিল, এখন 3.5 বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি তারা দিয়েছে। অর্থনীতির যে অবস্থা বাংলাদেশে, সেই ক্ষেত্রে এই সফরের মাধ্যমে অর্থনীতিকে একটু ঘুরে দাঁড়ানোর, আমরা যেটিকে অর্থনীতির ভাষায় বলি ঘুরে দাঁড়ানো, সেটি কতটা সম্ভব হবে বলে মনে করছেন এইসব তৎপরতার কারণে? সবার একটা আস্থা এসছে, দাতা গোষ্ঠী বলেন, পশ্চিমা বিশ্ব বলেন, আমেরিকা বলেন, যে ইউনূস সাহেবের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কারের জন্য সহযোগিতা দরকার এবং সেটি এই মুহূর্তে সেটি বাংলাদেশে দরকার এবং এইভাবে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটিকে অনেকেই গ্রহণ করতেই অনেকে ভাবছিলেন যে একটা দ্বিধা থাকবে, সেখানে বুক খুলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। এই পিছনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি হিসেবে কতটা গুরুত্বপূর্ণ, কিংবা প্রেক্ষাপটটা কতটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে তার পরবর্তীতে যিনি সরকার প্রধান হতেন তাকে কি এতটা আন্তরিকতা দেখানো হতো? দেখুন, এখানে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের গর্ব। উনি 84 বছরের একজন যুবক। আপনি যেভাবে ওনাকে উপস্থাপন করলেন, এই টাইম ডিফারেন্স নিয়ে, জেট ল্যাগ নিয়ে উনি যে এতগুলো অনুষ্ঠান কন্টিনিউস চালিয়ে যাচ্ছেন, উনি পারবেন। ওনার একটা তো গ্রহণযোগ্যতা ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, উনি নোবেল লরিয়েট ছাড়াও উনি বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ, সোশ্যাল বিজনেস, এগুলোর কারণে উনি সারা বিশ্বে পরিচিত। এবং বাংলাদেশে যেগুলো হয়ে যাচ্ছে গত 15 বছর যাবৎ, যে স্বৈরতন্ত্র এবং স্বৈরতন্ত্রের পতন ঘটেছে, এবং পতন ঘটেছে ইন এ সর্ট অফ ভায়োলেন্ট ওয়ে, বাট ইট ওয়াজ এটাকে পরিবর্তনটা এনেছে ছাত্র সমাজ, জনতাদের সাথে নিয়ে। এই দুটো জিনিস একটা কনফ্লুয়েন্স, বলে যে একটা লাকিলি মিলে গেছে। এবং প্রফেসর ইউনূসকে ওরাই ক্ষমতা এসে, উনি নিজে আসেননি, এবং সেই জন্য ব্যাপারটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। আপনি জানেন যে প্রফেসর ইউনূস এমন একজন বিশ্ব নাগরিক, উনি যে কোনো এয়ারপোর্টে যদি উনি কারোর সাথে দেখা করতে চান, ওয়ান কল হি ক্যান গেট অ্যান অডিয়েন্স। এবং উনি কিন্তু সময় ক্ষেপণ করছেন না। উনি বাংলাদেশে বসেই বিভিন্ন দেশে ট্রাভেল না করেও উনি টেলিফোন ডিপ্লোমেসির মধ্যে অনেক কিছু অ্যাচিভ করেছেন। আপনি যেই বিশ্বব্যাংকের কথা বললেন, আমেরিকান গভর্নমেন্ট ওদেরকে সাহায্য করার চেষ্টা করছে। আজকে আমি নিউ ইয়র্ক টাইমসের ওনার একটা বক্তব্য শুনছিলাম, আমি একটা নিয়ে দ্বিধা ছিলাম যে উনি আসলে কতদিন থাকবেন। এই প্রশ্নটা সবসময় আসে। অফকোর্স একটা সংস্কার করতে হবে, একটা ইলেকশন দিতে হবে, তার করার জন্য মিনিমাম যে জিনিসটা আজকে বলেছেন যে একটা নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, ভোটার তালিকা ঠিক করতে হবে। 6টা কমিশন উনি করেছেন, এইগুলো নিয়ে 3 মাসের মধ্যে ওরা একটা রিপোর্ট দেবে। রিপোর্টটা রাজনৈতিক দলগুলোর কাছে দিবেন, তখন থেকে ওদের মধ্যে বোঝাপড়ার মধ্যে একটা সিদ্ধান্ত নেবেন। এই জিনিসটা আমার ভালো লেগেছে, কারণ আলটিমেটলি দেশকে চেঞ্জ করবেন তো রাজনৈতিক দলগুলোই। এখন যে গভর্নমেন্ট আছে, যেহেতু মোহাম্মদ ইউনূসকে ভালোবাসি, উনি বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা আছে, উনি ছাড়া যদি অন্য কেউ, যে আপনি এলিউট করেছেন, আজকে থাকতো এতটা গ্রহণযোগ্যতা হয়তো পারতাম না। উনিও বলেছেন যে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, পুরনো পচে যাওয়া বাংলাদেশের উপরে। আমরা দোয়া করি যে এই রিফর্ম এজেন্ডাটা উনি কমপ্লিট করেন। ওই রিফর্ম এজেন্ডা কমপ্লিট করলে শুধু বাংলাদেশের জন্য না, রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধা হবে। ওনারা যদি একটা ব্লু প্রিন্ট করে নেন, তাহলে একটা অঙ্গীকার হলো যেই ক্ষমতায় যায় তারা ব্লু প্রিন্ট থেকে খুব একটা দূরে সরে যাবেন না। আপনারা জানেন যে 2008-এর একই জিনিস হয়েছিল, কিন্তু এটা গ্রহণযোগ্যতা পায়নি, সাস্টেনেবল হয়নি, কারণ সেখানে ফাঁক ফোকর ছিল, ঠিকভাবে করা হয়নি। আই হোপ এবার ঠিকভাবে করছেন ওনার নেতৃত্বে। আশা করি সেটা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা নতুন ফাউন্ডেশন তৈরি করবে। তার মানে আপনি বলছেন এইখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি ইমেজটাই অনেক মুখ্য ভূমিকা পালন করছে। আমি একটু একটা স্মৃতিচারণ করতে চাই। প্রায় 10-12 বছর আগে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তিনি প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ব্যক্তি যিনি ঘুম থেকে উঠে যদি মনে করেন যে তিনি আমেরিকার
স্টেট সেক্রেটারিকে একটা টেলিফোন করবেন, আমেরিকার প্রেসিডেন্টকে একটা টেলিফোন করবেন, তার পক্ষে সেটি সম্ভব এবং বাংলাদেশের উচিত তার মতো ব্যক্তিকে কাজে লাগান। কিন্তু দেখা যাচ্ছে তাকে কাজে না লাগিয়ে তার নিন্দা করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে। তিনি লিখছিলেন যে যে দেশে গুণীর জন্ম সমাদর হয় না, সে দেশে আসলে গুণীর জন্ম হয় না। আপনার কাছে কি এখন এসে এই উপলব্ধি হয় যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো আগে থেকেই বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যবহার করা যেত? আমি তো বরাবরই বলেছি, যারা শেখ হাসিনা যারা অ্যাডভাইজার ছিল, আসলে শেখ হাসিনাকে ওরা মানে ভুল তথ্য দিয়েছে, ওর সম্পর্কে কান ভারী করেছে। ওরা বলতে যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের কারণে ওনার মানে নোবেল প্রাইজ পাননি, তারপরে তাকে মানে তার ইগোকে আরো বাড়িয়ে তোলা। আমি বরাবর অনেকবারই বলেছি ডিউরিং দি হার্ড টাইম, শেখ হাসিনা's টাইম, যে মোহাম্মদ ইউনূস একটা সম্পদ, ওকে কাজে লাগানো দরকার, ইনস্টেড অফ ওকে হ্যাও করা, নিচে ফেলে দেওয়া এবং যেভাবে যে হয়রানি করা, এটা করা ঠিক হয়নি। মোহাম্মদ ইউনূসকে যদি কাজে লাগাতো তাহলে অফকোর্স একটা তো স্ট্রাকচার চেঞ্জ তার মানে চেঞ্জ করতে হতো, সেটা হলো যে ইলেকশন ঠিকভাবে দেওয়া। আপনি নিজেও জানেন গত 3টা ইলেকশন ঠিকভাবে দেন। তারপরেও মোহাম্মদ ইউনূসকে যদি উনি এই সমস্ত দৌড়ের উপর না রেখে ওনাকে একটা সম্পদের কাজে লাগাতেন, তাহলে আমাদের দেশের জন্য অনেকটা মঙ্গল হতো। হয়তোবা শেখ হাসিনার এই ধরনের যেভাবে তার পতন হয়েছে, এতটা পতন হতো না, কারণ ওয়ার্ল্ড লিডারও তখন তার কথা শুনতো। তার সাথে উনি তখন একটা নেগোসিয়েশন আসতে পারতেন শেখ হাসিনার সাথে যে এই জিনিসগুলো করা দরকার। কিন্তু আনফর্চুনেটলি যেটা আমাদের বঙ্গবন্ধুর সময় হয়েছে, চারদিকে লোকজন যারা ঘিসে থাকে, তারা আসলেই ব্যাডলি অ্যাডভাইস। শেখ হাসিনা অলসো বঙ্গবন্ধুর সময় একই ব্যাপার হয়েছে। বঙ্গবন্ধুর জীবনে মরে গেছেন, কিন্তু সে প্রাণ পাইছে পালায় গেছে, কিন্তু সে যদি গণভবনের দিন থাকতো বা বঙ্গভবনে, তারও একই পরিণত হতো। তো আসলে আনফর্চুনেট জাতি হিসাবে আমরা গুণের গুণ মানে কদর করি না, আমরা মিথ্যাও করি। এই জিনিসটা আমাদের চেঞ্জ হওয়া দরকার। যে বাট এট দি সেম টাইম আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে পরিবর্তন ধারাটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। যারা এখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে ঘিরে আছেন, তারা কিন্তু সব এনজিও কিন্তু আরেকটা থার্ড পার্টি, তারা কিন্তু সুবিধাবাদী একটা দল। কিন্তু আপনার প্রত্যেকটা এরিয়াতে যাদের নিয়েছে, 6টা কমিশন বলেন, যাই বলেন, আমার মনে হয় আরো আমাদের একটা ভেরিয়েশন থাকা দরকার ছিল। 80% যদি এনজিও দ্বারা ড্রিভেন হয়, তাদের কিন্তু তাদের অন্য এজেন্ডা আছে, বুঝছেন? তাদের এজেন্ডা মানে যতটা না একজন রাজনৈতিক একটা দেশকে ভালোবাসেন, একটা এনজিও কর্মী এতটা ভালোবাসেন না। আপনি আমাকে অন্যভাবে নেবেন না, কারণ তারা কনসালটেন্সি ড্রিভেন। আমি তাদেরকে অধিকাংশ লোকজনকে চিনি যারা এই সমস্ত জিনিসগুলো করছে বা নেতৃত্ব দিচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু সন্দিহান, এই ব্যাপারটাকে একটু ট্যাকেল করতে হবে। অর্থাৎ প্রফেসর ইউনূস কিন্তু শুরুতে দায়িত্ব নেওয়ার পর এমনটি ইঙ্গিত দিয়েছিলেন যে আমরা যদি কখনো বিপদগামী হই, বিপথে যাই, ছাত্রদের উদ্দেশ্যে বলছিলেন যে তোমরাই কিন্তু আমাদেরকে পথ দেখাবা, তোমরাই কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবা। মোহাম্মদ মালেক, আপনার কাছে জানতে চাই, সেটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের সফর জাতিসংঘে দুটো গুরুত্ব বহন করছে। একটা হলো রাজনৈতিক গুরুত্ব, একটা অর্থনৈতিক গুরুত্ব। আমরা দেখছি যে তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন, তিনি IMF এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করছেন, তিনি IDB সঙ্গে বৈঠক করছেন, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন। সবাই অভূতপূর্ব সাড়া দিচ্ছে অর্থনৈতিক সহায়তার। বিশ্বব্যাংক 3.5 বিলিয়ন, যেটি এর আগে বাংলাদেশে যখন বিশ্বব্যাংকের টিম গিয়েছিল তারা 2 বিলিয়নের প্রতিশ্রুতি দিয়েছিল, এখন 3.5 বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি তারা দিয়েছে। অর্থনীতির যে অবস্থা বাংলাদেশে, সেই ক্ষেত্রে এই সফরের মাধ্যমে অর্থনীতিকে একটু ঘুরে দাঁড়ানোর, আমরা যেটিকে অর্থনীতির ভাষায় বলি ঘুরে দাঁড়ানো, সেটি কতটা সম্ভব হবে বলে মনে করছেন এইসব তৎপরতার কারণে? জি, ধন্যবাদ। দেখুন, যে কোনো দেশের পুনর্গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু আর্থিক খাত। এখানে প্রফেসর কবির হাসান সাহেব আছেন, তিনি অর্থনীতির লোক, তিনি বিষয়টি খুব ভালো করে বুঝবেন এবং আমার সাথে এই বিষয়টি আরো সুন্দর করে তিনি বলতে পারতেন হয়তো আর কি। তাও আবার আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে পরিবর্তিত অবস্থা, সেই অবস্থাতে একটা দেশ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ একটা দেশের যখন অধঃপতন ঘটে, তখন মেইনলি দুটি খাতে আমরা বড় করে দেখতে পারি। একটা হলো রাজনৈতিক বা প্রশাসনিক এক্সিকিউটিভ যে অবস্থা, সেটির যেমন একটি অচল অবস্থার সৃষ্টি হয়, তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ খাত হলো অর্থনৈতিক খাত। আমরা তো জানি গত বছরগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অর্থনৈতিক খাতে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে। অর্থাৎ ব্যাংকের অবস্থাগুলো ভয়াবহ খারাপ। ব্যাংকের মালিকেরা যে কাজটি করেছে, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে
দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। এবং যেটি আমরা গত বেশ কিছুদিন ধরে যেটা লক্ষ্য করেছি যে ফরেন কারেন্সি রিজার্ভের একটি সংকট চলছে, বিশেষ করে কোভিডোত্তর যে বিশ্ব, তার পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এ সমস্ত কারণে যেমন সাপ্লাই চেইনের একটা ডিজাস্টার, এসব কিছু মিলে আন্তর্জাতিকভাবেই একটি আর্থিক মন্দা বিরাজ করছে। এরকম একটা অবস্থায় বাংলাদেশে যখন লুটেরারা এই সমস্ত উপসর্গের সাথে, সিনারিওর সাথে যোগ হয়েছে লুটপাট, দুর্নীতি, যে কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা আরো ভয়াবহ, আরো খারাপ। কারণ এখানে যে রেগুলেটর যারা ছিল, বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়, তার চেয়ে বড় কথা হলো বিশেষ গোষ্ঠী এই সমস্ত নিয়ন্ত্রক সংস্থাকে দখল করে ফেলছে, যে কারণে পুরোপুরি শৃঙ্খলা ভেঙে গেছে আর্থিক খাতে, বিশেষ করে ব্যাংকিং খাতে। এরকম একটি অবস্থায় আর্থিক মানে গণতন্ত্রায়নের জন্য যেমন সংস্কারের প্রয়োজন আছে, যেটি ঘটবে সে তো হবেই, সেই সঙ্গে অর্থনীতিকে যদি আপনি সমানভাবে তুলে নিয়ে আনতে পারেন, অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে পারেন, অর্থনীতিকে একটা সঠিক ভিত্তির উপর দাঁড় করে সঠিক পথে পরিচালনা করতে না পারেন, তাহলে কিন্তু কোনো অর্জনই আসলে তেমন সাফল্য আসবে না। তো সেই কারণে অর্থনৈতিক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটি কিন্তু আমরা এখন যেটি দেখছি যে একটি সময় যখন IMF এর কাছ থেকে $2 বিলিয়ন নিতে গেলেও যত রকম কন্ডিশনে বেড়াজাল ছিল, শর্ত ছিল, সেটা পূরণ করতে হবে, ওটা পূরণ করতে হবে, তারপর পাওয়া যাবে। কিন্তু এবার কিন্তু সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণটি হলো যে সবার একটা আস্থা এসছে, দাতা গোষ্ঠী বলেন, পশ্চিমা বিশ্ব বলেন, আমেরিকা বলেন, যে ইউনূস সাহেবের নেতৃত্বে অর্থনৈতিক সংস্কারের জন্য সহযোগিতা দরকার, এবং সেটি এই মুহূর্তে সেটি বাংলাদেশে দরকার, এবং এইভাবে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে। সেই জন্য তিনি চান বা না চান, সবাই কিন্তু সহযোগিতার হাত প্রসারিত করেছে। এটা উনি জাতিসংঘে এসছেন সেই জন্য যে হয়েছে তা নয়, তিনি দেশে থাকলেও এটি হতে পারে। যেমন কবির হাসান সাহেব বললেন যে ওনার যে টেলিফোন ডিপ্লোমেসি, ওনার একটি ফোন কলই যথেষ্ট IMF প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে কিংবা অন্য দাতা গোষ্ঠীর সঙ্গে, ব্লিংকেনের সঙ্গে বলেন বা যার সঙ্গে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তার ব্যক্তিগত বন্ধু অজয় বাঙ্গা। এক্স্যাক্টলি। কিন্তু তিনি এখানে আসার পরে যেটি হয়েছে, এটি আরো ডাইরেক্ট এবং ত্বরান্বিত হয়েছে। যেমন যখন সামনাসামনি যখন কোনো একটা বৈঠক হয়, তখন কিন্তু ইন পার্সন কথাবার্তার মধ্যে অনেকগুলো মানে এফেক্ট থাকে আলাদা, তাই না? তো সেই হিসাবে যে প্রতিশ্রুতি পেয়েছে, সে অর্থনৈতিক যে মানে সংকট, সেটি কাটিয়ে ওঠার জন্য যে সহযোগিতা আন্তর্জাতিক বিশ্বের দরকার, সেটি যথেষ্ট পরিমাণে বাংলাদেশ পাবে, সে ব্যাপারে সন্দেহ নেই। এখন কথা হলো আর্থিক সেক্টর একটা শৃঙ্খলা আনেন, যে বিশৃঙ্খল অবস্থাটা বিরাজ করছে, সেই শৃঙ্খলাটা আনতে হবে। এবং সেটি কিভাবে, সেটা হলো বড় চ্যালেঞ্জ। অর্থাৎ টাকাটা এখানে বড় চ্যালেঞ্জ হবে না, সহযোগিতাটা বড়, আর্থিক সহযোগিতা বড় চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে। সমস্যা যেটি হবে আর্থিক খাতে শৃঙ্খলাটা ফিরিয়ে আন। তার কারণে আমরা কি দেখেছি, যেমন কোন একটি বিশেষ পরিবার যারা মানে লক্ষ হাজার কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেছে, এখন এই অবস্থাটা, সেখান থেকে আমরা অবশ্য দৃশ্যমান কিছু জিনিস দেখতে পাচ্ছি বাংলাদেশে, যে এই ব্যাংকগুলোকে উদ্ধার করে এখন নতুন ব্যবস্থাপনা, অর্থাৎ পরিচালনা পর্ষদ নতুন করে সাজিয়ে নতুন ম্যানেজমেন্টের কাছে দেওয়া হয়েছে। কিন্তু যে অর্থগুলো পাচার হয়ে গেছে, সেইগুলো ফেরত আনার ব্যাপারটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেটি মানে আনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সেই কাজটি হবে। কিন্তু জিনিসটা হলো যে দেখুন যে কোনো সংস্কার কাজ তো কন্টিনিউয়াস একটা প্রসেস। আপনি সংস্কার এমন না যে এই পর্যায়ে কাজ করলে আমার আজীবনের জন্য সংস্কার হয়ে গেল, সঠিক পথে উঠে গেল, তা নয়। এটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে ইউনূস সাহেব কতদিন থাকবেন? 1 বছর, 2 বছর, 3 বছর, না হয় ধরে নিলাম 5 বছর। আমি উদাহরণ হিসেবে বলছি, উনি একটা সংস্কার একটা পর্যায়ে এনে দিয়ে গেলেন, কিন্তু উনি যে সংস্কারটাও করলেন, পরিবর্তিত অবস্থা 10 বছর পর পরিবর্তিত অবস্থায় সেই সংস্কারটি কিন্তু তখন অবসলিউট মনে হয়। অর্থাৎ এটাকে আরেকটা নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার হবে, রাজনৈতিক নেতৃত্ব সেরকম দরকার। কিন্তু আরেকটা জিনিস দেখেন, সংস্কার কিন্তু ব্যক্তি পর্যায়ে হয়, সামাজিক অবস্থায়, ব্যক্তিগতভাবে। আমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারি, আমার মন মানসিকতায় যদি পরিবর্তন না আসে, সংস্কার যদি আমি নিজে না হই, রাষ্ট্রীয়ভাবে কোন একটা সিস্টেম হেল্প করে, তাই না? কিন্তু সিস্টেম কিন্তু 100% কনফার্ম করতে পারবে না যে পর্যন্ত আমি আমার নিজেকে সংস্কার করতে না পারি। যেমন ধরুন, এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটি হলো আপনারা সবাই ভিডিওটি দেখেছেন যে সম্প্রতি যেটা ঘটেছে
যে শাহজালাল ইসলামী কি বলে এটাকে ইউনিভার্সিটি, যেটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে কি হয়েছে যে যিনি প্রো ভিসি এবং ট্রেজারার তারা ছাত্রদের কাছে শপথ নিচ্ছে, শপথ বাক্য পাঠ করাচ্ছে ছাত্ররা। এই যে দেখুন, এটা কি ইউনূস সাহেব বলে দিয়েছেন বা কোথাও কি লেখা আছে? আমাদের কবির ভাই ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলুন কোথাও কি বলা আছে যে ইউনিভার্সিটির প্রভিসিকে শপথ দিতে হবে ছাত্রদের কাছে? বা ছাত্ররা ভুল করতেই পারে, তাই না, তারা করবে, কিন্তু যিনি শিক্ষক প্রভিসি হচ্ছেন তিনি কি করে সেই শপথটা গ্রহণ করলেন? তিনি অস্বীকার করতে পারতেন। আমরা যেটা দেখেছিলাম আমি তো মনে করি তার প্রভিসি নয়, তার শিক্ষক হওয়ার যোগ্যতাও আছে কিনা সেটা কবির ভাই আরো ভালো বলতে পারবেন। তো উনি অস্বীকার করতে পারতেন। তাহলে এই যে দেখেন সংস্কারটা, এটা কিন্তু গভর্নমেন্ট বলে দেয়নি, ইউনূস সাহেব বলে দেননি, কেউ বলে দেয়নি, কিন্তু এটা 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 ছাত্রদের কাছে শিক্ষকের যদি শপথ নিতে হয় তাহলে সেই শিক্ষকের প্রভিসি কেন শিক্ষক হওয়ার যোগ্য কিনা আমি জানি না। কাজে এই সংস্কারটা হতে হবে পর থেকে নিজের মধ্যে, তা না হলে কিন্তু কোনো সংস্কারই কোনো কাজে আসবে না আলটিমেটলি। অনেক ধন্যবাদ আপনাকে। নৈতিক মূল্যবোধ, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলতে চেয়েছেন শিক্ষকের মধ্যে যদি না থাকে তিনি কি করবেন। আমি জানি প্রফেসর ডক্টর কবির হাসান আপনি কিছু যোগ করতে চাইছেন। আমার কিছু বলার ছিল। এই সঙ্গে আমি একটু ছোট করে একটা প্রশ্ন যুক্ত করে দিতে চাই। এই বিষয়টি নিয়ে তো আপনি বলবেনই, অর্থনৈতিক সংস্কার। আজকে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেছেন, অনেক রকম সহযোগিতার পাশাপাশি তার কাছে মোটা দাগে একটা সহযোগিতা চাওয়া হয়েছে, পাচার হয়ে যাওয়া অর্থগুলো যাতে বাংলাদেশ ফিরিয়ে নিতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য। আমেরিকার পক্ষে কতটা এই সহযোগিতা সম্ভব সেটাও যোগ করবেন। যে দেখুন, আমি জাস্ট মালিক ভাইয়ের সাথে কমপ্লিমেন্ট করতে চাচ্ছি যে অর্থনৈতিক সংস্কার ডেফিনেটলি প্রায়োরিটি, রাজনৈতিক সংস্কার দরকার, কিন্তু সবকিছুরই ফাউন্ডেশন আছে আমাদের নৈতিক সংস্কার। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, মুদ্রার এপিট ওপিট, এখন অসমর্থিত, আমি তো দেশে থাকি না, শুনি যে এখন আওয়ামী লীগের জায়গা দখল করেছে বিএনপি, মানে চাঁদাবাজি। তো এটা তো পরিবর্তন না। আর যে কথাটা উনি বললেন আমার কাছে একটা অড লেগেছে, তার মানে আগেও বেশি হয়তো ছাত্রলীগের ওদেরকে করে মানে হ্যাঁ সমর্থন পেয়ে এখন মনে হচ্ছে যে শপথ নিচ্ছি ছাত্রদের কাছে। ছাত্ররা এটা করা উচিত হয়নি, যাদেরকে গাইড করা হয়েছে শিক্ষকরা করা উচিত হয়নি, আমি 100% একমত। আমি জাস্ট একটা অর্থনৈতিক কথাটা বলছি। আসলে এক মাসের মধ্যে অনেকটা দৃশ্যমান পরিবর্তন এনেছে মানে বাংলাদেশ আর্থিক খাতে আর কি। আমি বলবো যে যিনি মানে IMF এর উনি আগে কাজ করতেন, যে আহসান হাবিব মনসুর সেন্ট্রাল ব্যাংক গভর্নর, অনেক কতগুলো পজিটিভ স্টেপ নিয়েছেন। অনেকটা আস্থার সংকট যেটা ছিল ব্যাংকিং সেক্টর, এটা আস্তে আস্তে ফিরে আসছে, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে না। একটা ব্যাপার খুব আমার কাছে ক্যাচি মনে হচ্ছে, অফকোর্স ওয়ার্ল্ড ব্যাংক IMF এখন টাকা দিবে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক IMF টাকা যে এমনি যাদেরকে দিয়ে দিবে তা না, কিন্তু ওদের কিন্তু একটা নিয়ম কানুন আছে, ওদেরকে শর্ত আছে। কিন্তু এখন শর্তগুলো ওরা মনে করছে যে এই গভর্নমেন্ট পূরণ করতে পারবে সংস্কারের মাধ্যমে, এই জন্য ব্যাপারটা ত্বরান্বিত হচ্ছে। তার মানে শর্ত ছাড়া কিন্তু ওরা IMF আর ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে না। আমরা যতটা পারি এটা লোন, এবং যে জিনিসটা মানে দরকার যেটা আপনি বলেছেন যে এই মানে এখন ফরেনসিক অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনি কোন জায়গা থেকে টাকা কোথায় গেল, কিভাবে গেল, এই ব্যাপারে যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদেরকে হেল্প করে, আমাদের $100 বিলিয়ন আমরা ফিরিয়ে আনতে পারি। এই $100 বিলিয়ন দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এই ব্যাপারটা মোহাম্মদ ইউনূসের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাস করি, যেহেতু ওনাকে বিশ্বাস করে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই ব্যাপারে ছাড় দিবে। কারণ আপনি তো মানে আসসালাম জোটকে দোষ দিলে হবে না, আসসালাম জোট কিভাবে টাকা পাচার করতে পারছে। ডেফিনেটলি ওয়েস্টার্ন ইনস্টিটিউশন গুলো, ফাইন্যান্সিয়াল, দ্য গভর্নমেন্ট, সুইস ব্যাংকিং অ্যাকাউন্ট, সিক্রেসি, এই ব্যাপারটা ওকে হেল্প করতেছে, তাই না? এই কমিটমেন্টটা খুব দরকার। এটা যদি কাজে লাগাইতে পারে আমাদের টাকা আমাদের ফিরে আসবে। ওয়ার্ল্ড ব্যাংক কত দিল, IMF কত দিল, আমি লেস কনসার্ন। আর আমাদের যে অর্থনৈতিক মানে যে সংস্কারগুলো এখন নেওয়া হয়েছে ইমিডিয়েটলি দি ব্যাংকিং সেক্টরে স্পেশালি, এই জিনিসটা কিন্তু পজিটিভ একটা রূপ দেবে। যাদেরকে এখন বোর্ডে নিয়ে এসেছে বা যাদেরকে স্পেশালি ইসলামী ব্যাংকিং সেক্টর, তারা কিন্তু ব্যাংকার হিসাবে, ইসলামী ব্যাংকার হিসাবে পরিচিত লোক, তারা আগে ব্যাংক চালিয়েছে। আমি অনেকটা বিশ্বাসী যে ওনারা অনেকটা টার্ন অ্যারাউন্ড করতে পারবেন। টাকা ফিরিয়ে আনার জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কমিটমেন্ট দরকার, সেটা মোহাম্মদ ইউনূস নেবেন আমি জানি। উনি আপনি দেখেন প্রায় উনি কথা বলার সময় বলছেন যে 1% এর কাছে মানে সব সম্পদ চলে যাচ্ছে। উনি ওনার সোশ্যাল বিজনেসের ধারণা দিচ্ছেন। উনি কিন্তু মানে করাপশনের এগেইনস্টে,
আপনি ধরেন মালিক ভাই বা আমাদের দাদা ওদের সময় যারা সমাজে যদি কেউ দুর্নীতি করতো তাহলে লোকজন জানতো যে লোকটা দুর্নীতি করে, তারা কিন্তু আমরা সোশ্যালি হেয় প্রতিপন্ন করতাম। এখন যদি আপনি দুর্নীতি না করেন ওকে দিয়ে কিছুই হবে না। এখন 90% লোকজন সেটাই নর্ম হয়ে গেছে। ওরা এখন অ্যাসালাম গ্রুপ অ্যাডভার্টাইজ করে, উনি 200 লোককে হজে নিয়ে যান প্রতি বছর, কিন্তু এখানে কোটি কোটি টাকা মেরে দিচ্ছেন, এই জিনিসটা আমরা কিন্তু কখনো দেখি না। আরেকটা ব্যাপার মালিক ভাই উল্লেখ করেছেন, সাপ্লাই চেইন। এই সাপ্লাই চেইনও কিন্তু একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, কারণ করোনার সময় আমাদের খাদ্যদ্রব্য আনতে হবে, আমাদের ওষুধ আনতে হবে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ব্যাংকিং সেক্টরকে করে গভর্নমেন্টের কিন্তু একটা করার কিছুই ছিল না, কারণ আপনাকে ওষুধ আনতে হবে, আপনাকে গম আনতে হবে, তখন কিন্তু সবকিছু যাচাই বাছাই না করে আপনারা লোন দিয়েছেন, এবং এই লোনের এই ব্যাংকিং সেক্টরের যে লোনগুলো এগুলো ইউজ করেছে যারা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ বা ওই ঘরানার কাছাকাছি লোকজন, এবং সেখানে করাপশন ঢুকে গেছে। এবং করাপশনটা যদি কন্ট্রোল করতে পারতো শেখ হাসিনা, তাহলে হয়তো ব্যাপারটা এতটা খারাপ হতো না ব্যাংকিং সেক্টরে। উনি আসলে বেসিক্যালি একটা ফ্রি রেইন দিয়ে দিয়েছিলেন অ্যাসালাম গ্রুপকে, যে তুমি ইসলামিক ব্যাংকিং সেক্টরকে কন্ট্রোল করো। বিশ্বের ইতিহাসে কখনো নাই যে একজন একটা গ্রুপকে, একটা ব্যাংকিং সেক্টরকে টোটালি দখল করতে গভর্নমেন্টের অফকোর্স তাদের তো মানে তাদের সমর্থন এবং ইন্টেলিজেন্স সার্ভিসকে ইউজ করে এই ব্যাপারটা একটা মানে আনপ্রেসিডেন্টেড ঘটনা ইন ব্যাংকিং সেক্টর। আমি ব্যাংকিং এর প্রফেসর, আমি পড়াই, কিন্তু এগুলোকে আন্ডু করা যাবে, এবং সেই কমিটমেন্টটা মোহাম্মদ ইউনূস আই হোপ যে ব্যক্তিগতভাবে এসেছেন, ব্যক্তিগত কথা বলছেন। আমি জানি মোহাম্মদ ইউনূস কিন্তু একজন ভালো অর্থনীতিবিদ, মানে উনি সোশ্যাল বিজনেস করেন, শুনে বুঝেন, এবং এই ব্যাপারটা যদি করতে পারেন তাহলে আমাদের টাকা পয়সার অভাব হয় না, সংস্কার আমরা করতে পারবো ইনশাআল্লাহ, আমাদের কোনো অসুবিধা হবে না। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।